নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচন্দ্রিমা। শুরু করছি চারটে চারদিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখছি, আজ সকাল থেকে দিকে দিকে ইডি অভিযান। বছরের শুরুতেই রেশন দুর্নীতি তদন্তে ইডি অভিযান চালাচ্ছে একাধিক জায়গায়। উত্তর 24 পরগনায় সন্দেশখালী থেকে শুরু করে কলকাতায় বিজয়গড়, বরানগর, ইএম বাইপাস, মেট্রোপলিটন, দিকে দিকে ইডি অভিযানে খবর আসছে আজ সকাল থেকেই। তার মধ্যে সন্দেশখালীতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় আজ ইডি অভিযানকে ঘিরে। তৃণমূল নেতা শেখ শাহজাহান তার বাড়িতে ইডি তল্লাশি চালাতে গেলে তার অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয়। তার বাড়ির তালা ভাঙতে গেলে ইডি আধিকারিকদের উপর চড়াও হয় শেখ শাহজাহানের অনুগামীরা। বিজয়গড়ের ছবি দেখছেন, সেখানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কল্যাণ সিংহ রায় তার বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। কল্যাণ সিংহ রায়কে নিয়ে যায় ইডি আধিকারিকরা। পাশাপাশি বরানগরে ব্যবসায়ী প্রমোটার গোপাল বণিক, তার বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আমি গোটা ঘটনা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে নিউজ রুমে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বছরের শুরুতেই রেশন দুর্নীতির এই তদন্ত যেভাবে গতি নিয়ে ইডি আজকে দিকে দিকে তল্লাশি করছে, সন্দেশখালীর ঘটনার দিকে আমি পরে দৃষ্টি আকর্ষণ করব, কিন্তু গোটা ওভারঅল এই যে যে জায়গাগুলোতে তল্লাশি চলছে, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তার শঙ্করাঢ্য হোক, তার শ্বশুর বাড়ি হোক, সব জায়গায় কোনোটাই র্যাডারের বাইরে নেই। এটা খানিকটা রাজনৈতিক দিক থেকে যারা ব্যাখ্যা করবেন তাদের দিক থেকে এটা খানিকটা প্রত্যাশিত বলা যেতে পারে। কেননা ভোট যত এগিয়ে আসবে তত এই তৎপরতা বাড়বে, এইরকম একটা আশঙ্কা বা এইরকম একটা পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। আমরা সেই জন্যই লক্ষ্য করছি এখানে যেমন বহু জায়গায় 9-10 জায়গা তো হবেই এই যে তল্লাশি চলছে। বলা হচ্ছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা বালু তার সঙ্গে কথাবার্তা বলে বা তাকে জেরা করে যে সমস্ত তথ্য পাওয়া গেছে বা সেই সংক্রান্ত যা যা তথ্য আছে মূলত রেশন দুর্নীতির ব্যাপারে, খাদ্য দুর্নীতির ব্যাপারে, সেগুলো সম্পর্কে আর তদন্তকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসব দিকে যাওয়া হচ্ছে। কিন্তু একদিনে এত জায়গায় যাওয়া এবং অবশ্যই সন্দেশখালী যেটা তুমি বলেছো পরে আসবে, এটা নির্বাচন যত এগিয়ে আসছে তার সঙ্গে এটা যুক্ত কি না এই প্রশ্ন অবশ্যই উঠছে। আমরা দেখেছি এই সময়তেই দিল্লির মুখ্যমন্ত্রীকে বারবার ডেকে পাঠানো হচ্ছে। আমরা দেখেছি এই সময় দেশ জুড়ে নানান জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। সুতরাং সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইরকম সময় এই ঘটনাগুলো ঘটছে। সুচন্দ্রিমা, সন্দেশখালীর দিকটায় আমি আসার আগে একবার আমি বনগাঁর দিকে একটু নজর রাখবো। এই যে শঙ্করাঢ্য, তার বাড়িতে, তার শ্বশুর বাড়িতে এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে, সেখানেও পর্যন্ত এই যে তল্লাশির অভিযানের কি আপডেট আসছে? বনগাঁর মতো জায়গায় প্রাক্তন পুর প্রধান, তার আশেপাশের অঞ্চলে কি প্রভাব পড়ছে? দেবাশিস মন্ডল আমাদের প্রতিনিধি সরাসরি সেখান থেকে রয়েছে। আমি আশিস দাকে সঙ্গে রেখে দেবাশিসের কাছে একবার আপডেট নেব। দেবাশিস, শঙ্করাঢ্যর শ্বশুর বাড়ি, তার ঘনিষ্ঠের বাড়ি এবং তার যে বাড়িতে, সেখানে এই যে তল্লাশির থেকে এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে? দেখো সুচন্দ্রিমা, তোমাকে প্রথমে বলি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইঘাটা থানার দোগাছিয়া যশোর রোড এলাকায়। এখানে দাঁড়িয়ে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ আমার পেছনে যশোর রোড, যেটা বনগাঁ চলে গেছে। বনগাঁ শহর থেকে 7 কিলোমিটার দূরে ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পাশে রয়েছে অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেড। এই অঞ্জলি আইসক্রিম প্রাইভেট লিমিটেডকে শঙ্কর আড্ড, বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড, তার ভাই মলয় আড্ডর আইসক্রিম কারখানা। এই কারখানায় কিন্তু সকাল 7টা থেকে ইডি আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। এবং তোমাকে এর আগেও বলেছি যে এর আগে এখানে কিন্তু 7জন ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানরা তারা কিন্তু সকাল থেকে 7টা থেকে তারা ভেতরে রয়েছে এবং বিভিন্ন রকমভাবে কাগজপত্র থেকে শুরু করে এবং
সব কিছু তারা দেখছেন। এবং এই যে মলয় আড্ডো শঙ্কর আড্ডোর ভাই, সেই মলয় আড্ডো ছিলেন না এখানে। মলয় আড্ডোকে ডেকে আনা হয়, ডেকে এনে তাকে কিন্তু জেরা চলছে। পাশাপাশি শঙ্কর আড্ডো তার বাড়িতে যেমন ইডি আধিকারিকরা অভিযান চালাচ্ছেন, পাশাপাশি শঙ্কর আড্ডোর শ্বশুর বাড়ি, তার বাড়িতেও চলছে। এবং শঙ্কর আড্ডোর ঘনিষ্ঠ দুজন কর্মচারী, তার বাড়িতেও কিন্তু তাদের বাড়িতেও চলছে। বলা যেতে পারে 5 জায়গায় ইডি আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালাচ্ছেন, এবং প্রতিটা জায়গায় কিন্তু 7 জন করে ইডি আধিকারিক রয়েছেন, এবং পাশাপাশি সিআরপিএফ জওয়ানরা রয়েছেন। এবং তোমাকে আরও একটা কথা বলে রাখি, সন্দেশখালী ঘটনার পরে এখানে কিন্তু বনগাঁ থানার থেকে রাজ্য পুলিশের কয়েকজন তারা কিন্তু ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করেন, দেখা করে তারা খোঁজখবর নেন যে এখানে কোনো রকম সমস্যা হয়েছে কিনা, বা যদি কোনো সমস্যা হয় তারা সঙ্গে থাকবেন আর কি। এরকমই তারা রাজ্য পুলিশের লোকজন তারা কিন্তু রয়েছেন ইডি আধিকারিকদের সঙ্গে। এবং পাশাপাশি এই যে 5 জায়গায় চলছে তল্লাশি, একদিকে শঙ্কর আড্ডো, তার শ্বশুরবাড়ি এবং তার 2 জন সহকর্মী কর্মচারী এবং তার ভাই, তার মলয় আড্ডোর যে কারখানা, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন, তার এবং সবাই বাড়ির লোকও এবং তার কারখানা মালিকের সঙ্গে কথা বলছেন। তবে তার ইডি আধিকারিকরা এখনও পর্যন্ত এখান থেকে বেরোননি। কিছু সিআরপিএফ যখন তারা মাঝে মাঝে বেরিয়ে আসছেন, তাদের বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য বেরিয়ে আসছেন, বেরিয়ে সবাই ভেতরে ঢুকে যাচ্ছেন। তো আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এই যে সকাল থেকে যেটা অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিক, এবং পাশাপাশি উৎসাহী মানুষ, যেহেতু যশোর রোডের ধারে, উৎসাহী মানুষ মাঝে মাঝে খোঁজখবর করছেন এবং তারা দেখে যাচ্ছেন এবং তারা খোঁজখবর করার চেষ্টা করছেন। তো এইটাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে, যেহেতু খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে প্রাক্তন যে চেয়ারম্যান শঙ্কর আড্ডোর কিন্তু ঘনিষ্ঠতা ছিল, এবং এই যে শঙ্কর আড্ডো একাধিক নেতাকর্মী, তাদের সঙ্গে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের একটা দহরম মহরম ছিল। এবং সাধারণ বিরোধীরা বারবার বলে এসেছেন যে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক যে খাদ্যমন্ত্রী থাকাকালীন, তখনই কিন্তু এই সমস্ত নেতাকর্মীরা তারা কিন্তু ফুলে ফেঁপে ওঠেন, এবং তাদের গাড়ি বাড়ি টাকা পয়সায় কিন্তু ফুলে ফেঁপে ওঠেন বলেই মনে করা হচ্ছে যে এই রেশন দুর্নীতি কাণ্ড এবং পৌরসভার কোনো দুর্নীতি আছে কিনা সে সময় তদন্ত করতে কিন্তু ইডি আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছেন। বেশ, ধন্যবাদ। নজর রাখো পরিস্থিতির দিকে দেবাশিস মন্ডল আমাদের প্রতিনিধি, সরাসরি তার সঙ্গে কথা বললাম বনগাঁ থেকে। এই বনগাঁর 5 জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডো, তার শ্বশুর বাড়ি, তার ঘনিষ্ঠের বাড়ি, তার ভাইয়ের বাড়ি, সব জায়গায় মোট 5 জায়গায় বনগাঁতেই এই তল্লাশি অভিযান চলছে। আমি এই বিষয় নিয়েই, যেখানে সব থেকে বেশি হাইলাইটেড পার্ট সন্দেশখালী, আজ শেখ শাহজাহান তার বাড়িতে যখন ইডি আধিকারিকরা ঢুকতে যায়, তার অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয় এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, 2 জন ইডি আধিকারিক আহত হয়েছে, তাদেরকে সল্টলেকে নিয়ে আসা হয়েছে। আমি সন্দেশখালীর দিকে একটু নজর রাখবো। সন্দেশখালীতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি আশিস দা সন্দেশখালীর ঘটনা নিয়ে আপনার কাছে আসবো। এই যে শেখ শাহজাহান সন্দেশখালী 1-এর ব্লক সভাপতি, এবং এই যে দায়িত্ব, দলের একটা প্রভাবশালী নেতা হিসেবে এলাকায় পরিচিত, তার অনুগামীরা ইডিদের গাড়ি, তার আধিকারিকদের উপর হামলা চালাচ্ছে, এবং এই গোটা ঘটনা নিয়ে কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এই শেখ শাহজাহান সম্পর্কে কিছুদিন আগে বিরোধী দলনেতা তিনি ওখানে সভা করতে গিয়েছিলেন এবং তার দুর্নীতি প্রসঙ্গ টেনে তিনি একটি অভিযোগ করেছিলেন। তৃণমূল কংগ্রেস তো এটা নিয়ে বেশি হাইলাইটেড করছে, বিজেপি এখানে বলার সুযোগ পাচ্ছে। দেখুন, এই সন্দেশখালীর যে ঘটনা, তাতে একটা প্ররোচনা রয়েছে। সেই প্ররোচনাটার ব্যাপারে আমি পরে যাচ্ছি। তার আগে এটা স্পষ্ট করে বলা দরকার যে এটা বেশ উদ্বেগজনক ঘটনা। এরকম ঘটনা খুব একটা সচরাচর ঘটে না। সেখানে ইডি আধিকারিক 2 বা 3 জন তাদের মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন। কতটা আহত, তার আঘাতের গভীরতা কতটা, সেই খবর আস্তে আস্তে আসছে, আরও খবর আসছে ক্রমাগত, কিন্তু আহত হয়েছেন। সংবাদ মাধ্যমের গাড়ি আক্রান্ত হয়েছে। সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসেবে অবশ্যই এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের এবং আশঙ্কার, কেননা সাধারণত পশ্চিমবঙ্গে সংবাদ মাধ্যম আক্রান্ত হয় না। সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের ওপরে একটা হামলার ঘটনার খবর আসছে, সেই দিক থেকে এটা বেশ ব্যতিক্রমী ঘটনা এবং এই ধরনের ঘটনা অবশ্যই উদ্বেগের। এখন প্রশ্ন হচ্ছে যে ওখানে কয়েকদিন আগে বসিরহাটে
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং তিনি ওখানে খুব উত্তেজক বা যেটাকে অনেক সময় বলা যায় প্রভোকেটিভ উস্কানিমূলক বক্তব্য তিনি রেখেছিলেন এবং সেখানে তিনি নাম করে এই শাহজাহানের নাম করে বলেছিলেন যে সমস্ত তথ্য নথিফতি আমাদের কাছে আছে, আমরা বলে দেবো সেন্ট্রাল এজেন্সিকে এবং দু একদিনের মধ্যেই তার ফল দেখতে পাবেন। ঘটনা হচ্ছে যে এইটা উনি বলার পরে, শুভেন্দু বলার পরে তো কয়েকদিনের মধ্যেই যদি ইডি সেখানে পৌঁছে যায় তাহলে সাধারণ লোকের কাছে এটা মনে হতে পারে যে এই জিনিসটা হচ্ছে একটা রাজনৈতিকভাবে করা হচ্ছে। এই জিনিসটা রাজনীতির নেতা শুভেন্দু তার কথায় এসে ইডি এইখানে এসে পড়েছে। সুতরাং সেই দিক থেকে ওখানকার গ্রামবাসীর মনে একটা যে মানে একটা প্রভোকেটেড হওয়ার, একটা উস্কানি পাওয়ার মতো একটা এই পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে সামনে আসছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, আমরা সরাসরি নজর রাখছি সেদিকে। বরাবরই আমরা ভাবছি যে বাংলার ক্ষেত্রে একটা চিত্র, একটা নাট্য করার একটা প্রতিনিয়ত চেষ্টা, এবং দেখুন সিবিআই আসুক, ইডি আসুক, নিশ্চয় তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন, সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই। কিন্তু আমরা এখানে এইটুকু বলতে পারি যে যদি উদ্দেশ্যটাই এমন থাকে এবং কিছু তো উচ্ছৃঙ্খল এলিমেন্টগুলো সব জায়গায় সমস্ত থাকে এবং কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল মানুষও থাকেন যারা একটা ল অ্যান্ড ডিসঅর্ডার তৈরি করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে, এই দেখুন কিরকম হয়েছে, আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যমে আক্রান্ত হয়েছে, এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে। আমরা এটাই বলি আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার, একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো, এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানতো যে তারা আসবেন, আমরা এটা একেবারেই তাদের ইনভেস্টিগেশনের কোনো বাধা সৃষ্টি হতো না। যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে, তবুও যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত, তাহলে পরে কিছু কিছু অঞ্চল যে কোনো রাজ্যের এটা সকলকে সহমর্মিতা রাখতে হয়, বাইরে থেকে যারা আসেন, যে প্রত্যেকটি রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে, এক একটা এলাকার একরকম প্রবণতা, একরকম রিয়াকশন আসতে পারে, এটা তো ভাবতে হবে। এটা যে যার যার রাজ্য সে ভালো সেটাকে চেনে, সেই ক্ষেত্রে একটা চিফ সেক্রেটারিকেও যদি বলা যেত, আধ ঘন্টা আগেও বলতেন, তাহলে পরে একটা সাপোর্ট থাকতো। কিন্তু যদি উদ্দেশ্যটা থাকে যে আমরা বলবো না এবং পরিস্থিতিটা এরকমই হোক যে সেন্ট্রাল ফোর্সেস কিংবা যে ইডি গেল, তার সঙ্গে যে সেন্ট্রাল ফোর্সেস গেল, গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্থার শিকার হয়েছি এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছেন। এইটা যেটা হয়েছে, আবারও বলি, এটা কি কোথাও না কোথাও একটা তাদের একটা লিপ্ত নয়, এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা বলতে হবে। এবং আপনি দেখবেন ধারাবাহিকভাবে যারা ক্রোনোলজিটা খুব ভালো বোঝেন কিছু রাজনৈতিক দল, যে এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয় এবং যে যখন যখন নির্বাচন আসে তখন তখন প্রেসিডেন্ট রুলের দাবি 356 হবে, 355 হবে, যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো? এটা 2021-এর আগেও আমরা এটা দেখলাম। আবারও সামনে একটা নির্বাচন, কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই, ফলে এটা একটা এজেন্ডা তাদের রয়েছে। দ্বিতীয়ত কথা, বিজেপিতে আমরা বলে দিই আগেই, কারণ প্ররোচনা দিতে আপনারা হচ্ছে একেবারেই লিডিং, একদম অগ্রণী ভূমিকা আপনাদের থাকে, দয়া করে আপনারা ওই জায়গায় যাবেন না। সেখানে যা র্যাফ করছে, যেখানে কেন্দ্র সেন্ট্রাল ফোর্সেস আসুক আর স্টেট ফোর্সেস, তারা সমস্তটা সামলাবেন, আপনারা দয়া করে ওখানে পৌঁছানো আর ওখানে একটা চেষ্টা করবেন না, কারণ তাতে আপনারা পরিস্থিতিটাকে আরো উত্তপ্ত করে আমরা জানি। বিজেপির মধ্যে এখন হয়ে গেছে কম্পিটিশন, কে প্রেসে আগে বলবে, কে প্রেসে আগে বলবে, সুতরাং তাদের লিডার মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা বলি, আমরা এখন মাননীয় রাজ্যপালেরও বক্তব্য শুনেছি, আমরা মহামান্য বিচারপতি তারও বক্তব্য শুনেছি। আমাদের এইটাই বক্তব্য, যেমন মহামান্য রাজ্যপাল এখন মুখ্য সচিব সকলকে দেখেছেন, এই যে স্টেটকে আপনি অ্যাকাউন্টেবল করছেন, কিন্তু স্টেট কিন্তু অন্ধকারে ছিল, রাজ্য কিন্তু অন্ধকারে ছিল যে এরকম
যাবে, ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করতে যাবে, অমুক জায়গায় পৌঁছবে। অথচ তারপরে যখন বলছেন যে এটা জনরোষ, আমরা কোনোটাই ডিফেন্ড করছি না, আমরা হিংসাকে কোনো রকম উৎসাহ দিচ্ছি না, আমরা ডিফেন্ড করছি না, আমরা সেটাকে সমর্থনও করছি না। কিন্তু এই পরিস্থিতিটা সেখানে সাধারণভাবে মানুষ তারা তো প্রতিদিন দেখছে, প্রতিদিন তারা দেখছেন যে এইভাবে সিবিআই ইডি প্রতিদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বাংলাকে টার্গেট করেছে। এটা তারাও জানেন, সহজ সরল মানুষ তারাও বুঝতে পারেন যে এর পিছনেও রাজনৈতিক কারণ আছে। কারণ এখানকারই ভারতীয় জনতা পার্টির লিডার শুভেন্দু অধিকারীকে ক্যামেরাতে টাকা নিতে দেখা গেছে, বিজেপি চোর চোর বলেছে, কিন্তু সেখানে সিবিআই ইডি পৌঁছয় না। এটা বাংলার মানুষ বোঝেন, বাংলার মানুষ এটাও জানেন যে দলিলেতে দিলীপ ঘোষের নাম ছিল কিন্তু তাকে দেখে পাঠানো হয়নি, প্রসন্ন রায় কিন্তু সে জেলে তাকে দেওয়া হয়েছিল, ইনভেস্টিগেশন করা হয়েছে। বাংলার মানুষ এটাও বোঝে যে পার্শ্ববর্তী যে রাজ্য আসে আসামে যখন সে মুখ্যমন্ত্রী এখন, কিন্তু এর আগে যখন কংগ্রেসই ছিল তখন তার এগেনস্টে সিবিআই ইডির কেস ছিল, কিন্তু যখন তিনি বিজেপি ওয়াশিং মেশিনে চলে গেলেন তারপর সমস্তটা বন্ধ হয়ে যায়। বাংলার মানুষ সবটাই জানে যে সিবিআই ইডি সীমাবদ্ধতা রয়েছে অবিজেপি সরকার কিংবা অবিজেপি রাজনৈতিক দল যারা আছেন কিংবা তার নেতৃত্ব ওই অবধি। সন্দেশখালীর ঘটনা প্ররোচনামূলক, রাজ্যকে অন্ধকারে রেখে এই ধরনের অভিযান চালানো হলে মুখ্য সচিবকে, স্বরাষ্ট্র সচিবকে রাজভবন থেকে যে তলব করা হয়েছে, রাজ্যের কাছে আগে থেকে যদি এই অভিযানের খবর থাকতো তাহলে এই ধরনের ঘটনা নাও ঘটতে পারত। রাজ্যের মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে এমনটাই বক্তব্য সামনে রাখছেন। আমরা সন্দেশখালীর চিত্রটাও দেখবো, আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন সঞ্জিত চক্রবর্তী। ইডি অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি সন্দেশখালী, যেখানে এতটা বড় একটা ঘটনা ঘটেছে এবং সন্দেশখালী ব্লক সভাপতির বাড়িতে ইডি হানার ঘটনায় সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি যাব আমাদের প্রতিনিধির কাছে, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। 4:04 দিকে ফিরছি, এই খবরেই সঙ্গে থাকবেন কলকাতা টিভিতে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4:04 দিক। বিরতিতে যাওয়ার আগে আমি যে ঘটনার উল্লেখ করেছিলাম, সন্দেশখালী নিয়ে এত ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে বিজেপি অভিযোগ তুলছে তাকে খণ্ডন করলেন সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী শশী পাঁজা। তিনি বললেন যে রাজ্যের কাছে যদি আগে থেকে খবর দেওয়া হতো তাহলে পরিস্থিতি এতটা বেগতিক হতো না। রাজভবন সূত্রে যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তলব করা হয়েছে, রাজ্যের কাছে কোনো খবরই ছিল না। এ বিষয়ে যেমন তিনি পরিষ্কার করলেন, তিনি এটাও বললেন যে প্ররোচনামূলক রাজনীতির অঙ্গ হিসাবেই সন্দেশখালীতে তৃণমূলের সমর্থকরা শেখ শাহজাহানের বাড়ির সামনে যে ঘটনা ঘটেছে তাতে কোথাও রাজনৈতিক প্ররোচনা কাজ করেছে। আমি একবার সরাসরি সন্দেশখালীর ছবিটার দিকে একটু নজর রাখতে চলে যাচ্ছি প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর কাছে। আর এই যে ইডি আধিকারিকরা যারা আহত হয়েছেন তাদেরকে সল্টলেকের হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানকার খবর জানাবেন আমাদের প্রতিনিধি দেববম সরকার। তবে আমি সন্দেশখালীতে আগে যাচ্ছি। সঞ্জিত, যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখনো পর্যন্ত যা ঘটনার সামনে আসছে, একটা মিশ্র প্রতিক্রিয়া। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে এখানে উস্কানিমূলক মন্তব্য করেছে, এমনই অভিযোগ সামনে রাখছে তৃণমূল কংগ্রেস, যার পরিপ্রেক্ষিতেই আজকে এই ঘটনা সামনে এসেছে। সাধারণ মানুষ, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে, তোমার সঙ্গে যারা রয়েছে, কি বলছে গোটা ঘটনা নিয়ে? আর কিছুক্ষণের মধ্যে পুরো বিষয়টা নিয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর জবি থমাসকে একটা সাংবাদিক সম্মেলন করবে, তিনি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে একটা রিপোর্ট দেবেন। পাশাপাশি সন্দেশখালী এই যে পরিকল্পিত একটা যে প্ররোচনা দেওয়া হয়, যেটা কিন্তু বলা বাহুল্য, বারবার কিন্তু এই তথ্য উঠে এসেছে। আজকে যখন সাত সকালে ইডি আধিকারিকরা সন্দেশখালীর যা জননেতা অর্থাৎ এখানকার যা ব্লক সভাপতি শেখ শাহজাহানের যে সরবেরিয়ার যে মাছের আড়ত আছে সেই বাড়িতে যখন তালা ভেঙে ঢুকতে যায় সকাল 7টা নাগাদ, সেই সময় কিন্তু ক্ষোভ তৈরি হয়, অর্থাৎ তার অনুগামীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তুমি জানো বিগত দিনে 30শে ডিসেম্বর বিশেষ করে শুভেন্দু অধিকারী বসিরহাটে গিয়ে একজন নাম করে সেখানে বলেছিল তার ঠিকুজি কুষ্টি আমাদের কাছে আছে, সে গুন্ডা আরো কি কি তথ্য দিয়েছি, সময় আসলে বলবো। একে একে জেলে গেটে পার্থ গেছে, জ্যোতিপ্রিয় মল্লিক গেছে, শুধু সময়ের অপেক্ষা। আমি সরাসরি অনুগামীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে কেন আমরা আশঙ্কা প্রকাশ করছেন, যে কেন আমরা আশঙ্কা প্রকাশ করছেন, বারবার এই ধরনের প্ররোচনা হচ্ছে, কি বলবেন? জায়গা দিয়ে দেখুন, আমরা এর আগেই বলেছি, আমাদের যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আমাদের মুখ্যমন্ত্রী উনি বলেছেন যে যত নির্বাচন সামনে এগিয়ে আসবে আমাদের যারা নেতারা রয়েছে, আমাদের যারা আমাদের অভিভাবক, যারা আমাদের পথ নির্দেশ করে তাদের উপরে একটা মিথ্যে তদন্ত করিয়ে ইডি সিবিআইকে পেছনে লাগিয়ে দেবে। বিজেপি একটা দল এমন, ওদের কাছে ইডি সিবিআই ছাড়া আর কোনো কিছুই নেই। ওরা কোনো অকারণ ছাড়াই মানুষের পেছনে ইডি সিবিআইকে লাগিয়ে দেয় যে কীভাবে মানুষকে হেনস্থা করবে, কীভাবে মানুষকে নির্বাচনের থেকে সরিয়ে রাখবে, যেন তারা তাদের যা চায় সেটা পূরণ করতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী এটা পরিকল্পনা করে এইভাবে করেছেন। আমরা সবসময় দেখেছি উনি সব সময় আমাদের সাজান শেখ মহাশয়কে উনি অ্যাটাক করছেন কথার মাধ্যমে, বারে বারে ওনার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছেন। উনি এটাই পরিকল্পনা করেছেন, ইডি সিবিআইকে লাগিয়ে দিয়েছে যেন ভোটের আগে সাজান ভাইকে এইভাবে হেনস্থা করে সরিয়ে রাখতে পারে এবং এই জায়গাটা ওরা জোর করে দখল করতে পারে। কিন্তু আমরা যারা জনগণ রয়েছি আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। আমরা সবাই একসঙ্গে এখানে রয়েছি, আমরা এই জিনিসটাকে মেনে নেব না আর মেনে নিতে পারছি না। সুজনদীপ ভাই, তুমি শুনলে একেবারে ক্ষোভের বই প্রকাশ। এখানকার যারা সাধারণ প্রান্তিক মানুষ তারা চাইছে এখানকার যেভাবে শেখ শাহজাহান একটা দক্ষ সংগঠন, বিশেষ করে উত্তর 24 পরগনা জেলার যা মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ, পাশাপাশি ব্লক সভাপতি সহ একাধিক পদ রয়েছে। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো। এই যে গোটা ঘটনা, ইডি আধিকারিকদের ওপর মারধর করা হয়েছে, তারা আহত হয়েছেন, তাদেরকে সল্টলেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি সেখানকার অবস্থা একবার জানবো। দেবপম সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সল্টলেক থেকে। দেবপম, তাদের চিকিৎসা চলছে, কি বলছেন তাদের সম্পর্কে চিকিৎসকরা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে আধিকারিকরা 3 জন যারা এসেছিলেন তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে এমার্জেন্সি অবস্থায় তাদেরকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেতে তাদের সিটি স্ক্যান করানো হয়েছে, এক্স রে করানো হয়েছে এবং যেহেতু রক্তক্ষরণ হয়েছে সিটি স্ক্যান করানোটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং 3 জন চিকিৎসকরা তাদেরকে দেখেন, 3 জন আধিকারিকদের দেখেন এবং দেখার পর তাদের প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যদিও তাদের যে উন্ড সেই উন্ড কিন্তু ডিপ উন্ড বলে তারা মনে করছেন এবং একজনের আধিকারিকদের মাথায় স্টিচ করতে হয়েছে এবং বাকি 2 জনদের প্রাথমিক চিকিৎসার পর এই 3 জন অফিসারকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। এখন সর্বশেষ যেটা পরিস্থিতি হচ্ছে যে 3 জন আধিকারিকদেরকে আক্রান্ত হয়েছিল তাদেরকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হওয়ার পর প্রায় ঘন্টা 3 তাদেরকে ওপিডিতে ভর্তি রাখা হয় এবং তারপরে তাদের যে সিটি স্ক্যান এবং এক্স রে সেই করার পর তাদের মেডিকেশন দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন কিন্তু স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। একেবারে নজর রাখো পরিস্থিতির দিকে। দেবপম সরকার আমাদের প্রতিনিধি, কথা বললাম তার সঙ্গে। আমি প্রত্যেককে সঙ্গে রেখে এই খবরে নজর রাখবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে সঙ্গে থাকবেন 4টে 4 দিকে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন 4টে 4 দিক। সন্দেশখালী ঘটনা কেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? শশী পাজা রাজ্যের মন্ত্রী, তিনি সাংবাদিক সম্মেলন করে এই কথা বললেন যে কিছুদিন আগে অর্থাৎ 30শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী ওখানে বসিরহাটে সভা করতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য রেখেছেন এবং সেই প্ররোচনায় আজকে এই ঘটনা ঘটেছে। সেদিন বসিরহাটে শুভেন্দু অধিকারী কি বলেছিলেন সভা থেকে একবার শোনাবো। এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। আমি আপনাকে বলে গেলাম, যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন। যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন। হুইসেল ঠিক দেব, হুইসেল মারব, বুঝতে পারবেন, ধপ করে দেবেন। এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে। প্রথম 3টে মার্ডার হয়েছে, মার্ডার 3টের পরে এফআইআর এর নাম ছিল, ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে। কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা, ওরা আমরা দেখাবো। সব প্রস্তুত, সমস্ত প্রস্তুত আমরা। আমি আশিস চট্টোপাধ্যায়, আমাদের পলিটিক্যাল এডিটর রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, 30শে ডিসেম্বর এই কথা বললেন এবং এই বক্তব্যকেই উস্কানিমূলক বলছেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে রাজ্যের কাছে যে রিপোর্ট তলব করা হচ্ছে, রাজ্যকে তো জানানোই হয়নি এত বড় অভিযানের কথা। তিনি কোনো উৎসাহ দিচ্ছে না এই অশান্তির ঘটনাকে, কিন্তু অভিযোগ তুলেছেন।
এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা একটা প্রতিক্রিয়া পেলাম এই ঘটনার, সন্দেশখালীর ঘটনার, এবং শশী পাঁজা তিনি যথেষ্ট সংযত একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি অবশ্য 2-3টে পয়েন্ট বলেছেন, যে 1 নম্বর হচ্ছে জায়গাটা সেন্সিটিভ জায়গা, সংবেদনশীল জায়গা, এলাকার সম্পর্কে তিনি বলেছেন। তিনি দ্বিতীয় কথা বলেছেন যে তিনি এই ঘটনাকে ডিফেন্ড করছেন না, ঘটনার পক্ষে দাঁড়াচ্ছেন না, এই কথা তিনি বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ রাজ্যের পক্ষে। 3 নম্বর কথা তিনি বলেছেন যে এটা কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে এরকম কোনো ঘটনা ঘটিয়ে বা ঘটলে রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই ধরনের ধুয়ো তুলে এখানে 355 বা 356 নম্বর ধারা প্রয়োগের দাবি তোলা হয়। 21 সালে বিধানসভা নির্বাচনের আগেও তোলা হয়েছিল, তারপরেও তোলা হয়েছে, আবার সেরকম একটা ঘটনা ঘটছে। চতুর্থত তিনি বলেছেন যে ওখানে যে একটা অভিযান হবে, জায়গাটা যেহেতু সেন্সিটিভ, কেন রাজ্য প্রশাসনকে জানানো গেল না? এমনকি উনি বলেছেন যে মুখ্য সচিবকে 8 ঘন্টা আগেও জানানো যেতে পারত, তাহলে রাজ্য প্রশাসন আরেকটু সতর্ক থাকতে পারত। সুতরাং এই দিক থেকে মনে হয় যে রাজ্য সরকার এতক্ষণ হয়তো তৃণমূলের অন্যতম দলনেতা কুণাল ঘোষ বলেছেন বা কেউ বলেছেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রথম প্রতিক্রিয়া এলো। আমাদের মনে রাখতে হবে যে এখন থেকে কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া এসেছিল, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক। তিনি মানে প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী নয়, তবু তিনি সরকারের অংশ। আর এখন শশী পাঁজার পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া এলো, রাজনৈতিক চক্রান্তের কথা উনি বলেছেন। রাজ্যে 355, 356 ধারা জারি করে রাজ্য সরকারকে সরিয়ে দেওয়া বা খর্ব করার প্রচেষ্টার কথা উনি বলেছেন, কিন্তু সংযত প্রতিক্রিয়া। উনি বলেছেন এই ঘটনাকে আমরা ডিফেন্ড করছি না। একদমই আমি আশিসদা যেমনটা বললেন, উল্লেখ করলেন, আমি কুণাল ঘোষের বক্তব্য, তৃণমূলের মুখপাত্র, এই ঘটনা নিয়ে দলের দিক থেকে কি প্রতিক্রিয়া ছিল, কুণাল ঘোষের বক্তব্যটা একবার শোনাবো। প্রথমে বলি, এই সিচুয়েশনটা অনভিপ্রেত, এটা তৈরি করেছে অতি পরিকল্পিতভাবে বিজেপি। আমাদের কাছে অভিযোগ আসছে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার করে কোনো এলাকায় প্ররোচনা তৈরি করে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমরা আবেদন করি সেখানকার নাগরিকদের কাছে যে এদের ফাঁদে পা দেবেন না, এদের প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম গোলমালে জড়াবেন না, কারণ এরা চাইছে গণ্ডগোল করতে, এরা চাইছে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটাতে, সেগুলো হতে দেবেন না। সন্দেশখালীতে ইডির যে রেড, ওটা তো সিলেক্টিভ রেড। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ, তার বাড়িতে তো রেড হয় না। রেড বেছে বেছে বাংলাকে মেলাইন করার জন্য শুধু তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বাড়িতে, যাতে নেগেটিভ একটা খবর করা যায়, আর কোনো গন্ডগোলের জন্য প্রভোকেশন। শুভেন্দু অধিকারী চোখ দেখবেন, ভাষা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, কিভাবে উত্তেজনা রোজ তৈরি করছে, খারাপ কথা বলছে, কুৎসা করছে, গালাগাল দিচ্ছে। সন্দেশখালীর সরবেরিয়ায় ইডি অভিযানের সময় ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনা নিয়ে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনব। আজকের সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যের কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায়, সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায়, সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্বও কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের। আজকে যাদের সঙ্গে এই ঘটনা ঘটেছে, যারা দায়িত্বরত অফিসার সেখানে ছিলেন, তাদের পরিবারের প্রতি সমবেথী, আমরাও সমবেথী এবং আমরা তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং পাশাপাশি বলবো যে কেন্দ্র সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে। আমি আবারও চলে যাচ্ছি সন্দেশখালী থেকে, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেটা বলছিলে সাধারণ মানুষ এলাকার, তারা এই ঘটনায় কি প্রতিক্রিয়া দিচ্ছে,
এখনো পর্যন্ত এই যে ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে রাজ্যের তরফ থেকে বিবৃতি এসেছেন মন্ত্রী শশী পাজা, তিনি বলেছেন যে এই হিংসার ঘটনাকে কেউ উৎসাহ দিচ্ছে না, কিন্তু কোনোভাবে রাজ্য সরকারের কাছে যদি খবর থাকতো তাহলে স্থানীয় পুলিশ প্রশাসনের কিছুটা ব্যবস্থাপনা করা যেত, এমনকি সাধারণ মানুষও মনে করছেন সেখানকার। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আমরা যোগাযোগ করার চেষ্টা করছি তার সঙ্গে। সঞ্জিত চক্রবর্তী সন্দেশখালীতে রয়েছেন, সেখানকার পরিস্থিতির কথা আগেও তুলে ধরলেন। আমি একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতির পর 4:04 দিকে, সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে সন্দেশখালী থেকে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, মন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন যে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে কোনো খবর ছিল না, যদি থাকতো তাহলে একটা ব্যবস্থা নেওয়া যেতে পারতো, এতটা অবস্থা বেগতিক হতো না। তিনি এই অশান্তির ঘটনাকে উৎসাহ দিচ্ছেন না, কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকে যে আঙুল তোলা হচ্ছে সেটাকেও তিনি ডিফেন্ড করছেন না। যদি স্থানীয় প্রশাসন আগে থেকে তাদের কাছে খবর থাকতো, স্থানীয় মানুষজনও কি সেটা মনে করছেন? একেবারে ঠিক। কারণ যখন শেখ শাহজাহানের বাড়িতে আজকে ইডি তল্লাশি শুরু করে সকাল 4টা নাগাদ, সেই সময় কিন্তু অনুগামীরা জানতোই না, কোনো নোটিশ নেই, কোনো তাকে আগে থাকতে লক করা হয়নি, অর্থাৎ ইডি কোনো নোটিশ না নিয়ে হঠাৎই তার বাড়িতে রেড করতে শুরু হয়। যেটা বারবার অনুগামীরা বলছে যে আমাদের যেখানে এখানকার একটা দক্ষ সংগঠক শাহজাহান শেখ, বিশেষ করে এই জেলার গুরুত্বপূর্ণ নেতা, যার যে ইডি তল্লাশি করবে তার আগে তাকে নোটিশ দেবে, তার প্রোটোকল মেনে, কিন্তু সেইটা যায়নি। গত 5 দিন আগে যেমন বিরোধী দলনেতা প্রকাশ্য জনসভায় যেমন তারা বলেছিল যে নাম করে শেখ শাহজাহান নামে বলেছিল, কিন্তু তার কথা শুনে এই 5 দিনের মাথায় ইডি সিবিআই ইডি রেড করছে। যার কারণেই কিন্তু তৃণমূলের যে রাজ্য নেতৃত্ব সে দাবি করছে, একই দাবি করছে, কিন্তু নিচুতলার নেতা কর্মীরা তারা বারবার দাবি করছে যেভাবে একেবারে সকাল থেকে যেভাবে হঠাৎই চলে আসে ইডির প্রতিনিধি দল, বিশেষ করে সেই সঙ্গে বাহিনীর লোকজন এসে হঠাৎ তালা ভাঙতে যায়, সেই সময় কিন্তু রীতিমতো এখানকার ক্ষোভের সঞ্চার হয়েছে। সেই চাউরতে গিয়ে কিন্তু কর্মী সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েছে, তারা বারবার দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি যে কেন ইডি কোনো নোটিশ না জারি করে, তাকে কেন না ডেকে, কেন এই ধরনের ফট করে এসেই তাকে তালা ভাঙতে শুরু করলো। তাহলে এটা পুরো পরিকল্পিত ঘটনা। অর্থাৎ এর আগে রাজ্য বিজেপি দলনেতা, যে বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বসিরহাটি জনসভাতে প্রকাশ্যে বলছে, তারপরে তারা এটা দাবি করছে পুরো প্ররোচনা দেওয়া হয়েছে সাধারণ মানুষকে, অর্থাৎ সন্দেশখালী মানুষকে প্ররোচনার মধ্যে ফেলে যার এই ঘটনা ঘটেছে। রাজ্য সরকার তো আগেই জানে না, তুমি যেটা একটু আগে বললে, যদি বলতে রাজ্যের কাছে কোনো খবর ছিল না, মুখ্য সচিবের কাছে কোনো খবর ছিল না, তাহলে আগে থাকতে প্রোটেকশন নেয় এত জেলার পুলিশের তরফ থেকে, সেটাও জানা যায়নি। পুরোটাই কিন্তু একটা প্ররোচনামূলক উদ্দেশ্যমূলকভাবেই কিন্তু আজকে হঠাৎই ইডি রেড করতে শুরু করে, যার কারণেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। যেহেতু দক্ষ সংগ্রহ জেলা পরিষদের একটা পদে রয়েছে, মৎস্য প্রাণী দপ্তরের কর্মদক্ষ, তার তো একটা প্রভাব রয়েছে এলাকায়, এবং তার অনুগামীরা রয়েছে, তারা কিন্তু সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়ে। একদিকে বাসন্তী হাইওয়ে, অন্যদিকে তোমার বাসন্তী হাইওয়ের বিভিন্ন জায়গায় তারা অবরোধ শুরু করে। তাদের দাবি যে এই আন্দোলন কিন্তু আগামী দিনে বৃহৎ থেকে বৃহত্তর হবে। যেভাবে অন্যায়ভাবে কোনো নোটিশ ছাড়া, ইডি নোটিশ না দিয়ে যেভাবে একটা নেতাকে রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বিশেষ করে বিরোধী দল। ধন্যবাদ সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি সন্দেশখালী থেকে, তার সঙ্গে কথা বললাম। যেভাবে এই সন্দেশখালী ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, বাদ যায়নি সংবাদ মাধ্যমও। ইডি আধিকারিক যারা আহত হয়েছে তাদেরকে সল্টলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানকার খবরও আপনাদের তুলে ধরলাম। আমাদের দুই প্রতিনিধিকেই ধন্যবাদ দিচ্ছি। দেবপম সরকার আমাদের সঙ্গে ছিলেন, সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। আমি এবার এই ঘটনায় সন্দেশখালীর এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং সন্দেশখালীর যে ঘটনা তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন যে গণতন্ত্রের বর্বরতা এবং পেশি শক্তি বন্ধ করা হোক। সন্দেশখালীর ঘটনায় রাজ্যপাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন এবং রাজভবনে ডেকে পাঠিয়েছেন তাদের। রাজ্যপাল সিভি আনন্দ বোস সন্দেশখালী সরবেরিয়ার এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন
এই ঘটনা উদ্বেগজনক। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে রাজভবন থেকে ডেকে পাঠানো হয়েছে, এমনটাই খবর। রিপোর্ট তলব করা হয়েছে রাজ্যপালের তরফে। গোটা ঘটনা নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া শোনাবো। The ghastly incident reported from Sandesh Khadi in North 24 Parganas district is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. It is high time that we call stops to violence and hooliganism. In Bengal, violence will come to an end. সন্দেশখালীর এই ঘটনা নিয়ে এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। সন্দেশখালীর এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। এনআইএ তদন্তের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার উস্কানিমূলক মন্তব্যের জেরেই এই ঘটনা ঘটেছে বলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা বলা হচ্ছে। আমি আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন, আমি আশিসদার কাছে এই বিষয় নিয়ে আসছি। এক তো সুকান্ত মজুমদার চিঠি দিয়েছেন যেখানে এনআইএ তদন্তের দাবি করেছেন তিনি। এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, এবং 30শে ডিসেম্বর বসিরহাটে শুভেন্দু অধিকারী যা বলেছিলেন দর্শকদের আমরা শোনালাম আগেই, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস যে নিজেদের গা থেকে এই যে অভিযোগ ঝেড়ে ফেলছে, সেটাকে কি এই তদন্তের বিষয়ে প্রভাব ফেলবে না? দেখুন, ঘটনা যেটা ঘটেছে সেই সম্পর্কে একটু কথা বলার আগে প্রথমে বলি যে মন্ত্রী শশী পাজা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বিজেপি নেতাদের কাছে আবেদন জানিয়েছেন ওখানে আপনারা যাবেন না, ওখানে গিয়ে প্ররোচনা সৃষ্টি করবেন না। কিন্তু যেহেতু ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি, এই জন্য এমন কতগুলো কথা বলা হচ্ছে যা যথেষ্ট স্পর্শকাতর এবং সংবেদনশীল। পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিছু উদ্বাস্তু কখনো কখনো আমাদের দেশে এসেছে, এই রকম একটি সম্প্রদায়ের নাম করে বলা হচ্ছে তারা কি ওই ঘটনায় ছিল। এটি যথেষ্ট সংবেদনশীল এবং স্পর্শকাতর। পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের স্পর্শকাতর জিনিসের ছেলে খেলা চায় না। এই কথার উল্লেখ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আজ সকালে শুভেন্দু অধিকারী, সেখানে তিনি প্রসঙ্গ টেনেছেন এবং ট্যাগ করেছেন যাদের এই যে উদ্বাস্তুদের কথা বললেন তিনি একদম কোট আনকোট রোহিঙ্গাদের নাম প্রসঙ্গ তুলে বলেছেন। তিনি এই সম্প্রদায়টির নাম করেছেন, যাদের নাম করেছেন তারা অত্যন্ত দুঃখী, দেশের থেকে তাড়া খেয়ে বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য ঘুরছে। আমাদের রাজ্যে তাদের কত সংখ্যক এসেছে আমি বলতে পারবো না, কোনো তথ্য নেই। 10, 20, 50, 100 আমার কাছে কোনো তথ্য নেই, কারোর কাছে কোনো তথ্য নেই। কিন্তু রাজনৈতিক সুবিধার জন্য ওই সম্প্রদায়টির নাম বললেন। কিন্তু তারপরে যখন এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি দিলেন, সেই ছবিগুলো দিলেন ওই নেতা শাহজাহানের কয়েকজন আত্মীয়ের এবং বন্ধুর। তার মধ্যে কিন্তু ওই বিশেষ সম্প্রদায় যেটি অন্য দেশ থেকে তারা খেয়ে উদ্বাস্তু হয়ে এসছে তাদের কথা রইল না। এখন যদি এনআইএ তদন্তের দাবি করা হয়, এনআইএ তদন্ত কখন হয়? যখন বিস্ফোরক ধরনের জিনিস ব্যবহার করা হয়, যখন সেই বিস্ফোরণের পেছনে দেশ বিরোধী শক্তির ভূমিকা রয়েছে বলে মনে করা হয়, যখন বিস্ফোরণের পেছনে বা অস্ত্রের পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের ভূমিকা রয়েছে বলে মনে করা হয়, তখনই এনআইএর দাবি করা হয়। কিন্তু নির্বাচনের আগে একটি দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে যদি স্পর্শকাতর কথা তোলা হয়, যদি রাজ্যে এই ধরনের সংবেদনশীল জায়গাকে খুঁচিয়ে তোলার চেষ্টা করা হয়, এনআইএর কথা বলা হয়,
তাহলে কিন্তু সেটা আমাদের রাজ্যের পক্ষে বিশেষ ভালো হয় না, শুভ হয় না, এটাই আমাদের মনে হচ্ছে। একদমই একদমই। অনেক ধন্যবাদ আশিস দা। আমরা কথা বললাম আশিস চট্টোপাধ্যায় আমাদের পলিটিক্যাল এডিটর, তার সঙ্গে এনআইএ তদন্ত চেয়ে অমিত শাহকে চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। এই খবরের আপডেট আপনাদেরকে জানালাম। একটা বিরতির সময় হয়েছে, ফিরছি এক্ষুনি বিরতির পর 4:04 দিকে, সঙ্গে থাকবেন। বছরের শুরুতেই রেশন দুর্নীতির তদন্তের দিকে দিকে ইডির অভিযান চলছে। সকাল থেকেই আমরা দেখছি সেই ছবি, বিভিন্ন জায়গায় যে ইডি অভিযান, সন্দেশখালিতে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। ইডির আধিকারিকদের মার খেতে হয়েছে তৃণমূল নেতার অনুগামীদের হাতে। তবে এই গোটা ঘটনায়, সন্দেশখালির ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি তার বিস্ফোরক মন্তব্য? দুজন মার খেলে 200 জনকে পাঠানো হোক। তোমরা নাকি মার খেয়েছো, তোমাদের কাছে গুলি বন্দুক থাকে না। বিস্ফোরক মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশখালির ঘটনা নিয়ে। বিস্ফোরক এই মন্তব্য নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতি তিনি মন্তব্য করেছেন, দুজন মার খেলে 200 জনকে পাঠানো হোক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, এ বিষয়ে আরো কি বলেছেন বিচারপতি? যে বিচারপতির কাছে এই সন্দেশকালীন ঘটনা নিয়ে প্রথমে কোনো রকম ইনফরমেশন ছিল না। হঠাৎই এজলাসের মামলা শোনাকালীন এক আইনজীবী তার বিষয়টি তার কাছে ইনফরমেশন দেন, যখন আইনজীবী সুদীপ দাশগুপ্ত, তখনই তিনি বিচারপতি মুখ করেন এই ঘটনা নিয়ে এবং বিচারপতি বলেন যে এই ঘটনা আমার জানা নেই। এই ধরনের ঘটনা ঘটে থাকলে তাহলে ইডি আধিকারিকরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন রাজ্যপালকে চিঠি দিচ্ছেন না বা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছেন, এবং রাজ্যপালই বা এই ঘটনা জানার পর কেন ঘোষণা করছেন না যে যে রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়ছে, যদি তদন্তকারীরা এইভাবে না খান তাহলে তদন্তের প্রতিশ্রুতি কি দাঁড়াবে। পরবর্তীকালে অপরাধী মামলায় যখন সিবিআই এর আইনজীবী ভট্টাচার্য হাজির হয়, তখন তার উদ্দেশ্যে বিচারপতি বলেন যে আপনারা নাকি মার খেয়েছেন। আইনজীবী বলেন যে আমরা নয়, সিবিআই নয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরের ওখানে এক নেতার বাড়িতে রেড করতে গেছিলেন। তখন প্রায় গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে এবং তাদের মারধর করে। তখন বিচারপতি মন্তব্য করেছেন যে তাহলে আপনারা কি করছেন, আপনাদের সঙ্গে গুলি বন্দুক থাকছে না, চালাতে পারছেন না, 2 জন অফিসারকে মেরেছেন যখন, তখন 200 জন অফিসারকে সেই জায়গায় পাঠায়, এমনটাই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এরপরে যেটা দেখা যায় যে বিজেপির পক্ষ থেকে যে চিঠি অমিত শাহকে দেওয়া হচ্ছে, সেই চিঠিতেও কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য উল্লেখ করা হয়েছে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরই রাজভবন থেকে রাজভবন মেরে চলে দেখেছে বলে মনে করছে আইনজ্ঞ মহল। ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আসছি পরের খবরে। আজ দিনে দুপুরে জাদুঘরে বোমাতঙ্কের খবরে আতঙ্ক ছড়ায় কলকাতার জাদুঘরে। ইমেল মারফত একটি বার্তা আসে, জাদুঘরে বোমা রাখা হয়েছে। ঘটনার পর ঘটনাতে চাঞ্চল্য সৃষ্টি হয়, বম্ব স্কোয়াড যায় ঘটনাস্থলে। ইমেল করে বোমা রাখার হুমকি আসার পরেই কিন্তু জাদুঘরে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়, তল্লাশি চালানো হয়, বম্ব স্কোয়াড ঘটনাস্থলে যায়। কলকাতা জাদুঘরে বোমাতঙ্কর খবর, ইমেল মারফত হুমকি দেওয়া হয়, জাদুঘরে বোমা রাখা হয়েছে এমনই খবর পাওয়ার পরেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় জাদুঘর। বম্ব স্কোয়াডে
নিয়ে এসে তল্লাশি চালানো হয় জাদুঘরে। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবাশিস, এই ঘটনায় এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যতদূর জানা যাচ্ছে জাদুঘর সূত্রে এখনো পর্যন্ত বোমা কোনো রকম পাওয়া যায়নি, বোমার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে কেবলমাত্র ইন্ডিয়ান মানে ভারতীয় জাদুঘর এই কলকাতায় নয়, ভারতবর্ষের বেশ কিছু প্রান্তে যে সমস্ত জাদুঘর আছে সব জায়গায় কিন্তু মেল করেছে এবং যেখানে সিসি করা হয়েছে তার একটি দিল্লিতে মেল করেছিল এবং তার সিসি কপি করা হয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে। এবং যদিও ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ কিন্তু বিপদের শিথিলতা দেখায়নি, নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তারা সিআইএসএফ যেমন ইয়ে করেছে, খবর দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের পক্ষে খবর দেওয়া হয়েছে, কলকাতা পুলিশের বোম স্কোয়াড এবং আধিকারিকরা তারা কিন্তু এসছেন ঘটনাস্থলে এবং স্নিপার ডগ দিয়ে তারা কিন্তু পুরো খোঁজ করছেন এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রকম কোনো পাওয়া যায়নি। এর পাশাপাশি যদি জানা যায় যে নিরাপদ আজকে বছরে এই দিন এই সময়টা প্রচুর পরিমাণে দর্শক আসে, তাদের দর্শকদের যারা ঢুকেছিল তাদেরকেও কিন্তু বার করে দেওয়া হয়েছিল নিরাপত্তার কথা মাথায় রেখে। এবং এখনো পর্যন্ত যদি জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো বোমের পাওয়া যায়নি, কিন্তু কোনো রকম নিরাপত্তার কথা মাথায় রেখে কোনো শিথিলতা দেখায়নি ইন্ডিয়ান মিউজিয়াম কর্তৃপক্ষ ও কলকাতা পুলিশ। ধন্যবাদ দেবাশিস। 4টে 4 দিক এখন এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।